আসসালামু আলাইকুম। আঙ্কেল একাডেমির পক্ষ থেকে আজকে একটি ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 এর আধুনিক পদার্থবিজ্ঞানের একটি ক্লাস। তো আমি আছি রাসুল ইসলাম, বর্তমানে অধ্যয়ন করছি সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর, এসএসসি ব্যাচ 25। তো আজকে লেকচারটি শুরু করা যাক। দেখো, এই অধ্যায় থেকে কত কিছু এসেছে, যে এই দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে হলো গতে 11 বার প্রশ্ন হয়েছে। এই আপেক্ষিকতা থেকে সবচেয়ে থেকে মেন টপিক হলো এই টপিক 4 নাম্বার, টপিক 3 এইখান থেকে আসে সিকিউ সমান আসে, আর হলো এই আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। তো আমরা ধরো চলো একে একে, মানে ধরো এই যেই টাইপগুলো দিয়ে আসে এরকম করে, এই অনুযায়ী কেমন কি হয় চলো দেখি। প্রথমে আমরা এই টাইপ করবো, তারপরে এই টাইপ, মানে যেগুলো পরীক্ষায় আসে সামনেই করবো। দেখো, সবচেয়ে থেকে বেশি করলে এই আইনস্টাইনের, মানে এই টাইপ 6 এর থেকে বেশি আইছে। আর দৈর্ঘ্য, চলো প্রথম থেকে শুরু করি। তো প্রথমে হলো গতিশীল কাঠামোর যে সূত্র, মানে গতিশীল মূলত কি বোঝায়, যে একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তু গতিশীল, সেটা বোঝায়। ধরো এই যে দিয়ে আছে, এই এমন কি গতিশীল, মানে দিয়ে আছে ধরো গতিশীল, আর এ হলো স্থির। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হলো গতিশীলের ক্ষেত্রে, এম হলো শুধু এম, এর পরিমাণকৃত দৈর্ঘ্য এল, অতিবাহিত সময় হলো টিএস। তো আর হলো স্থিরের ক্ষেত্রে হলো এম, ভর হলো এম নট, মানে এইগুলোর ক্ষেত্রে নট হবে এক কথায়। আর এই ক্ষেত্রে শুধু এরকম হবে, আর এইগুলোর ক্ষেত্রে হলো নট হবে। তো এই দুটো তো সেম, বুঝতে পারছো? চলো এরপরে হলো যে কাল দীর্ঘায়ন। এই কাল দীর্ঘায়ন বলতে কি বোঝায়, যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী সময় ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত। মূলত কি, যে কাল দীর্ঘায়ন জিনিসটা হলো কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুইটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে যদি বেশি হয়, এই প্রভাবকে বলা হয় কাল দীর্ঘায়ন। সো এই কাল দীর্ঘায়নের সূত্রটা হলো যে এটা, হ্যাঁ। সো এই ক্ষেত্রে হলো মনে রাখতে হবে যে এই টি টি নট, মানে শুধু টি, যদি টি নট থেকে যদি বেশি হয়, মানে এই টি নট হলো এই টি ইকুয়াল, মানে স্থির অবস্থার ক্ষেত্রে হলো সময়, আর টিএস হলো গতিশীল অবস্থার ক্ষেত্রে সময়, হ্যাঁ। সো এটা মনে রাখতে হবে। এই সূত্রটা হল ভিন্ন এই কাল দীর্ঘায়নের ক্ষেত্রে। তাছাড়া যে এই দুইটা আছে, এই দুইটা সেম, এই এম আর এম নট, এল বা এল নট, এর ক্ষেত্রে হলো ভিন্ন, শুধু যে প্রথমে হলো টিএস হলো গতিশীলের ক্ষেত্রে, টি নট হলো স্থির অবস্থার ক্ষেত্রে। সো এই সূত্রটা মনে রেখো।
আর এক ঝলক দেখে নাও যে কিরকম হবে। আর হলো এই ভর বৃদ্ধি। ভর বৃদ্ধির ক্ষেত্রে আর এক রকম আছে যে ভরের আপেক্ষিকতা। তোমরা মানে এই ভর বৃদ্ধির আপেক্ষিকতার মানে যেই সংজ্ঞা, এই সংজ্ঞাটা হলো বস্তুর চলমান বা গতিশীল ভর ও ও নিশ্চল ভর সমান নয়। আর আর একভাবে করতে পারবো যে বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে এর ভর বৃদ্ধি পায়। আবার হতে পারে যে এরকম যে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর যদি ভি বেগে গতিশীল হয় তাহলে এর গতিশীল ভর পর্যবেক্ষকের সাপেক্ষে এর নিচল অবস্থার ভরের 1/√1 - v²/c² এত গুণ বেশি হবে। সো এই ক্ষেত্রে হলো এই এম নট হলো এই গতিশীল অবস্থার ভরের থেকে হলো কম হবে। আর দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে হলো এই কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে যদি ছোট হয়, এই প্রভাবকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। তো এই সূত্রটাও এরকম হবে। এর ক্ষেত্রে হলো এই এম এল আর এল নট এরকম থাকতে হবে, তাছাড়া এরকম হবে না। এখানে কি বলা হয়েছে যে ভর শক্তির সূত্র। ভর শক্তির সূত্রের ক্ষেত্রে হলো যে আইনস্টাইনের আপেক্ষিকতার যে সূত্রটা আছে সেটা। এখানে কি বলেছে যে ভর ও শক্তি একে অপরের অভিন্ন রূপ। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। এম ভরের কোনো বস্তু থেকে ই শক্তির পরিমাণ পাওয়া গেলে এই সূত্রটা হলো E = mc², যা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র। এই আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র থেকে যে বস্তুর বেগ যদি ভি হয় তাহলে গতিশীল ক্ষেত্রে এই শক্তির মান বের করতে হলে যে এম, আমরা কিছুক্ষণ আগে যে এম এর মানটা দেখে এসেছি শুধু এই এই যে এম, এই এম এর ক্ষেত্রে এই এম এর মান এই পরবর্তীতে শুধু এই এম এর ক্ষেত্রে বসাই দিলেই এই সূত্রটা বের হয়ে আসবে। তো এইদিকে আর কিছু দেখার দরকার নাই অত। তো বসে যাবে। এরপরে আমাদের কি যে কম্পটন ক্রিয়া। এই কম্পটন ক্রিয়া বলতে কি এমনি ক্রিয়া না, বলতে গেলে কি এই ক্রিয়াটা হলো যে কম্পটন ক্রিয়া, এই কম্পটন ক্রিয়া হলো এক বর্ণী এক্স-রে হালকা মৌল যেমন কার্বন দ্বারা বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কিছুটা বেশি হয়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় কম্পটন ক্রিয়া। আর কম্পটন ক্রিয়ার ক্ষেত্রে আলো যে বিক্ষিপ্ত হয়, এই বিক্ষিপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। তো তোমরা এই সূত্রটা মনে রেখো। আর শুধু এই যে এরোটুকের মান যদি তোমাদের এই এই সেটটুক মনে না থাকে, তোমরা ডাইরেক্ট মানে এক লাইন সংক্ষিপ্ত করার জন্য এই লাইনটুক করতে পারো। হ্যাঁ, এই লাইনটা করতে পারো। মেন সূত্র হলো এটাই, এটা মনে রাখতেই হবে। আর এই ক্ষেত্রে এই এল নট এল এই ক্ষেত্রে ল্যামডা
নট ল্যামডা থেকে বেশি হতে হবে। আর এক্ষেত্রে হলো যে এই ল্যামডা হলো আপেক্ষিক ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, ল্যামডা নট হলো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, আর এম এর মান ইলেকট্রনের নিচ্ছ ভর, মানে ইলেকট্রনের ভর, এটা তো জানোই। আর সি হলো আলোর বেগ, এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক। এই এখানে যে একই যে কম্পটন ক্রিয়া কিভাবে হয়, এই ক্ষেত্রে হলো কি যে এই আপাতত ফোটন যদি কোনো টার্গেট ইলেকট্রনকে আঘাত করে সেক্ষেত্রে এইভাবে হলো বিক্ষিপ্ত ফোটন যাবে, আর মানে এই কোণে, আর এই আলফা কোণে হলো এই বিক্ষিপ্ত ইলেকট্রন হলো বের হবে। তো এই যে সূত্রটা এর আগে বলছি, এই যে সূত্রটা মনে রাখলেই হবে এক্ষেত্রে। এখন হলো যে ফটো ইলেকট্রিক ক্রিয়া, এই ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে এই হলো আপাতত আলোর শক্তি, আর এটা হলো কার্যাবেক্ষ। কার্যাবেক্ষ বলতে কি যে কোনো ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যাবেক্ষ বলা হয়। কার্যাবেক্ষ জিনিসটা হলো এরকম যে এখন এই যে যে ন্যূনতম শক্তির প্রয়োজন কোনো ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য, যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকেই হলো কার্যাবেক্ষ বলে। শোষণ কম্পাঙ্কই সেম ওরকমই, যে এটা হলো শুধু ওই কার্যাবেক্ষতে হলো শক্তির প্রয়োজন, আর এখানে হলো ইলেকট্রন কেবল নিঃসরণ ঘটতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, ন্যূনতম যে কম্পাঙ্কের প্রয়োজন, শক্তি না। এই আরেকবার বলি যে শোষণ কম্পাঙ্ক কি, আপাতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোনো ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রনের কেবল নিঃসরণ ঘটে তাকে ওই ধাতুর শোষণ কম্পাঙ্ক বলে। মানে ওই ক্ষেত্রে হলো শক্তির প্রয়োজন হয়, আর হলো এই ক্ষেত্রে হলো কম্পাঙ্কের প্রয়োজন হয়। আর শোষণ কম্পাঙ্ককে এফ নট দ্বারা প্রকাশ করে, আর কার্যাবেক্ষকে ফাই দ্বারা প্রকাশ করে। আর হলো এই কেম্যাক্স হলো নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি, ভিম্যাক্স হলো এই নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, আর নিবৃত্তি বিভবকে ভি নট দ্বারা প্রকাশ করে। আর তো এই ক্ষেত্রে হলো এই ইলেকট্রনের যে শক্তি বোঝায় সেই শক্তির সূত্র হলো এটা। আর কার্যাবেক্ষের সূত্র হলো এটা, ফাই সমান এফ এইচ এফ নট। আর নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে হলো এই সূত্রটা। আর বিভব পার্থক্য ই এর বেগ, মানে যদি বিভব পার্থক্য মানে শুধু যদি বিভব নির্ণয় করতে বলে এই সূত্রটা করা যাবে, সমস্যা নেই। এক কথায় হলো গিয়ে যে এই সর্বোচ্চ গতিশক্তি আর এই এই যে এই সূত্রটা সেম, এই যে এর সূত্র আর এর সূত্র সেম। ফটো ইলেকট্রিক ক্রিয়া, ফটো ইলেকট্রিক ক্রিয়া ফটো ইলেকট্রিক ক্রিয়া বলতে কি বোঝায়, যে কোনো ধাতব পাত্রে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে ধাতব পাত্রের ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি শোষণ করে পাত্র থেকে নির্গত হয়। এই ঘটনাকে আলোর তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ক্রিয়া বলে।
এই ক্ষেত্রে হলো এই ফটো ইলেকট্রিক ক্রিয়ার সূত্রটা হলো ই সমান ফাই প্লাস ক্যাম্যাক্স। ফোটনের সূত্রের ক্ষেত্রে হলো এই ই সমান হলো পিসি। তাহলে হলো এই ই সমান হলো এইচএফ, আর এই পি সমান হলো এইচ বাই ল্যামডা। একটু কি বসাইছে, আর সাথে হলো এইচ হলো সি হলো ইউ পড়ে যায়, সো এটাকে এভাবে লেখা যায়। আর এগুলো তো জানেন। এই সিকিউরটা দেখো, যে বলা হয়েছে কি যে উদ্দীপকটা আগে পড়ো। বলা হয়েছে যে রাতুল ও প্রীতম এত বছর বয়সী দুজন যমজ ভাই। রাতুল এত এত মিটার দৈর্ঘ্য এবং আলোর দ্রুতিতে গতিশীল একটি মহাকাশযানে চড়ে মহাকাশে ভ্রমণে যায়। তারপরে রাতুল তার ভাই প্রীতমকে বলে, যখন তার বয়স 40 বছর, তখন সে এত বছরের কম বয়সী হয়ে পৃথিবীতে ফিরে আসবে। বলা হয়েছে যে প্রশ্নটিতে বলা হয়েছে যে এই উদ্দীপকের রাতুলের বক্তব্যটি সত্যতা যাচাই করো। তো এই প্রশ্নটার সমাধান কি, যে যারা মানে লাস্ট যে বক্তব্য, এই বক্তব্যে বলেছে যে তার বয়স 40 বছর হবে যখন সে পৃথিবীতে ফিরে আসবে, তার বয়স হবে হলো 25 বছরের কম বয়সী। এটা হলো প্রমাণ করতে বলছে, যে এই সত্যতা যাচাই করতে বলছে। তো এই উত্তরটা হবে যে প্রীতম বয়স মানে উদ্দীপকে দেয়া আছে যে তার বয়স হলো 40। হ্যাঁ, যে আছে তার পৃথিবী অনুযায়ী অতিক্রান্ত সময়, মানে যে সে পৃথিবী অনুযায়ী যে সময়টা অতিবাহিত করছে সেই অনুযায়ী টি টি সমান হলো মানে এই এই এত বয়সের থেকে যে আগের যে বয়স ছিল এত বছর, এই বয়স আর আগের যে বয়স ছিল এই বয়সের থেকে বিয়োগ করে এই এই বয়সটা 22 বছর বের হয়েছে। তো আর আমরা কি জানি যে টির যে সূত্র, এই কাল দীর্ঘায়নের, যে কাল দীর্ঘায়নের সূত্র হলো টি সমান টি নট বাই এই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে হলো যে তার টি নটটা বের করতে হবে, এই যে সে টি নটের মানটা বের করতে হবে। টি নটের মান হলো সে মহাকাশে মানে রাতুল মহাকাশে কতক্ষণ ভ্রমণ করেছে, সেটা হলো এত বছর। হ্যাঁ, তো আর এই ভির মান তো ওই উদ্দীপকে দিয়ে আছে যে 90%। তো এই এখন যে আগেকার যে বয়স ছিল যে এত বছর, আগের যে বয়স ছিল 18, মানে তাদের দুজনের বয়স ছিল এই দুজন, মানে এখানে তো রাতুলের বয়সটা বের করতে বলছে। রাতুলের বয়স, সেক্ষেত্রে এই আগেকার বয়স দেন এই যে এত বছর বের হলো এর বছর দুটো যোগ করে তার বয়স আসলে হলো 27.559। সুতরাং মানে সে তো বলছিল যে এত বছরের কম বয়সে পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু সে তার বয়স মানে 25 বছরের বেশি হয়েছে। সো মানে তার বক্তব্যটি সঠিক নয়। সো এই ক্ষেত্রে হলো আমি আগে এই এই প্রশ্নের ক্ষেত্রে আমি হলো আগে প্রশ্নটা পড়ি, দেন আগে তারপরে উদ্দীপকের থেকে ডেটা কালেকশন করি। শোনো, এই উদ্দীপকে বলা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত মহাশূন্যচারী পৃথিবীতে ফিরে এলে তার কাছে
তার বয়স কত হবে। মানে এই উদ্দীপকে যে ছিল, মানে যে মহাশূন্যচারী, সে তার বর্তমান বয়সের থেকে মহাকাশযান ঘুরে এসে তার বয়স কত হবে। তো এই ক্ষেত্রে এই উদ্দীপকে দেওয়া আছে কি যে তার তার বের করার জন্য তার বেগ আছে হলো এত বেগ, এত বেগে গতিশীল, আর হলো দেন সে এত বছরের পর মানে এই যে মান, মানে এই যে বছর, এটা হলো T0 মান, মানে পৃথিবী বা স্থির কাঠামোর সময়। আর এই মহাশূন্যযানের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য দেওয়া আছে হলো এত মিটার, আর ভর আছে এত কেজি। তো এই ক্ষেত্রে বের করতে বলছে যে তার বয়স কত হবে। তার বয়স তার বয়স কত হবে। দেন এখানে কি বের করতে হবে যে এই শুধু টি মানে গতিশীল অবস্থায় টি। তো আমরা কি জানি যে T0 সমান টি ডিভাইডেড √1 - v²/c²। সো এখানে হলো এই T0 এর মান দিয়ে আছে, T0 এর মান দিয়ে আছে, T0 এর মান দিয়ে আছে, আর হলো দেন এখানে হলো ভির মান উদ্দীপকেও দেওয়া আছে। এই যে ভির মান এখানে দিয়ে আছে এই উদ্দীপকে। এই যে দেন সির মান আলোর বেগ বসাবা, এই ক্যালকুলেশন করবা। সুতরাং এখানে হলো এই যে শুধু এই টির মানটা বের করতে হবে। টির মান, এই টির মান হলো দেন ক্যালকুলেশন করে টির মান হলো 24 বছর আইছে। দেন আগে কত বছর ছিল, মানে যে তখন কোন বছর বয়সের থেকে যাত্রা শুরু করছে, সে 30 বছরের থেকে যাত্রা শুরু করছে। দেন তার হলো এই যে বছর, যে এত বছর সে গতিশীল কাঠামোতে ঘুরে এসেছে। দেন ওই বছরের থেকে এই যে বছর, এই 30 বছরের থেকে এত বছর যোগ করতে হবে, যোগ করে অ্যান্সার এত আসবে। এই হলো অ্যান্সার। এই উদ্দীপকটা পড়ো। বলা হয়েছে যে বেলটি একটি আয়তাকার ঘনকার, দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার, উচ্চতা 25 সেন্টিমিটার, ভর 100 গ্রাম পরিমাপ করেন। অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে শেলীর নিকট বস্তুটিকে ঘনাকৃতির মনে হয়। দেন গ নম্বরে কি বলেছে যে গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো। গতিশীল কাঠামোতে, তো এই উদ্দীপকে বলেছে যে গতিশীল 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 কাঠামোতে দ্রুতি নির্ণয় করো। দ্রুতি মানে কি? বেগ, বেগ নির্ণয় করতে বলছে। তো এই ক্ষেত্রে হলো তার দৈর্ঘ্য হবে হলো এই ক্ষেত্রে, মানে গতিশীল কাঠামোর ক্ষেত্রে এই দৈর্ঘ্য আর এই উচ্চতা নিয়ে হলো কাজ করতে হবে, এই দুটা নিয়ে। তো এই ক্ষেত্রে হলো দেখো এবার সাথে আছে যে গতিশীল অবস্থায় হলো এল এর মান এত, আর L0 মানে স্থির অবস্থায় হলো এত। দেন এখান থেকে ভি নির্ণয় করতে হবে, সূত্র দাও, এখন যার যার মান যারা নির্দিষ্ট স্থানে দাও দেখো। আর সির মান তো আলোর বেগ, এটা জানো। সুতরাং এখানে এখন ক্যালকুলেশন করো, দেখবা এই ভির মান বের হয়ে যাবে। আর শর্টকাটে যদি তোমরা মনে রাখতে পারো, প্রায় ক্ষেত্রে এই এরকম ভাবে অটোমেটিকলি মিলে যায় এই যে সূত্র দিয়ে, এটাতে করে দেখবা। আর মানে বেশিরভাগই এই অঙ্কের ক্ষেত্রে যদি তোমরা নাও পারো এরকম করবা, দেখো অটোমেটিকলি তোমাদের অঙ্ক মিলে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবে এই অঙ্কগুলো বহুত বাড়াইছে এরকম। দেন গ নাম্বারটা দেখো,
ঘ নাম্বারে কি বলা হয়েছে যে এই বেলি ও শেলির নিকট বস্তুটির ঘনত্ব একই হবে কিনা। দেন অ্যান্সারটা কি হবে যে বেলির কাছে ঘনত্ব এই এম এর মান কল আগেই দেওয়া আছে উদ্দীপকে, আর ভি নট এর মান বের করবা। দেন যে বেলির কাছে ঘনত্ব এই সূত্র, আর মানে এর ক্ষেত্রে মানগুলো বসে, দেন উত্তর হলো এত কেজি, মানে এত আসবে অ্যান্সার। আর শেলির নিকট মানে শেলির কাছে ঘনত্ব এই সূত্রটি করবা, দেন অ্যান্সার চলে আসবে। আর তো দেখো দুজনের কাছে সেম আসে নাই। আর আরেকটা কথা, দেন যদি এই উপরের নাম্বারে এই এই গতে যদি ভির মান আগে নাই বের করতে পারো, আমি তোমার বলছিলাম না যে সংক্ষেপে এই সূত্র মানে এরকম মনে রাখলে সংক্ষেপে তুমি পারবা, সংক্ষেপে এই সূত্রটা মনে রাখবা, তাহলে তোমাদের মেলা উপকার হবে। দেখবা এই অঙ্কতে এখন দেখো যে দুজনের ঘনত্ব একই হবে না, দেন শেষ। এরকম সংক্ষেপে করবা, দেখবা বহুত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই প্রশ্নে কি বলেছে, নবধানের চলমান দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। নবধানের চলমান দৈর্ঘ্য, চলমান দৈর্ঘ্য। তো এখানে কি দিয়ে আছে যে এই এর ভর দেওয়া আছে হলো এত, এবং এর দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা হলো স্থির দৈর্ঘ্য, হ্যাঁ, আর বেগ আছে এত বেগে উৎক্ষেপণ করা হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে হলো এই এখানে হলো এই এটা হলো স্থির দৈর্ঘ্য, হ্যাঁ, স্থির দৈর্ঘ্য দিয়ে আছে। তো এটা হলো স্থির দৈর্ঘ্য, স্থির দৈর্ঘ্যটা দিয়ে আছে। তো চলমান দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো নবযানের স্থির দৈর্ঘ্য এল, এল দিয়ে আছে, দেন ভির মানও দেওয়া আছে, চলমান দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা কি জানি যে এল সমান এল নট রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেন এখানে হলো এল এর মান দেওয়া আছে, ভির মান বসাবো, দেন সব কাটাকাটি করে ক্যালকুলেশন করে, দেন সূত্রে ক্যালকুলেশন করে কাটাকাটি করে, দেন অ্যান্সার আসলে হলো এত, হ্যাঁ, এই হলো অ্যান্সার। এটা হচ্ছে অঙ্ক। গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে? তো এখানে দেওয়া আছে কি যে একজন মহাশূন্যচারী এত বছর বয়সে এত মিটার বেগে রকেটের চড়ে নতুন গ্রহে অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল এত, মানে এই যে দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যটা হলো স্থির অবস্থায় দৈর্ঘ্য, যে এখানে বলা হয়েছে। দেখো দেখো রকেটের স্থির অবস্থায় দৈর্ঘ্য এত। দেন আমরা কি জানি যে সেই আগের মতন এল সমান এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেন এই যে এখানে বেগ দিয়ে আছে, আর এই যে দৈর্ঘ্য দিয়ে আছে স্থির অবস্থায়, দেন ক্যালকুলেশন করবো বসায়। আর আলোর বেগ তো এত সবার মুখস্থ, দেন ক্যালকুলেশন করে অ্যান্সার, দেন এরকম এসে যাবে। এই পর্যন্ত। দেন এই প্রশ্নে বলা হয়েছে কি যে হাইম পদার্থবিজ্ঞানের একজন ছাত্র, তিনি পর্যায়ক্রমে এত মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি ব্যবহার করেন ফটো ইলেকট্রন নির্গমন পরীক্ষা সম্পূর্ণ করেন। তার পরীক্ষায় ব্যবহৃত ধাতুর কার্যাবক্ষ এত দেওয়া আছে, এক ইভি সমান এত, এইচ এর মান প্ল্যাঙ্ক দৈর্ঘ্যের মান দেওয়া আছে, আর এটা হলো আলোর বেগ। দেন গ নাম্বারে কি প্রশ্ন দিয়েছে যে ব্যবহৃত ধাতুর
ক্ষেত্রে শোষণ কম্পাঙ্ক কত? শোষণ কম্পাঙ্ক, প্রশ্নটা আবার ভালো করে পড়ো, দেখো কি বলা হয়েছে। দেখো এখানে এই ধাতুর কার্যাবক্ষ দিয়ে আছে এত, হ্যাঁ, দেন শোষণ কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। এই শোষণ কম্পাঙ্কের ক্ষেত্রে দিয়ে আছে, দেন এই দেখো এরপরে দেখো দেখো এখানে করছে এইচ, আর এই যে মান, যে মানটা তো উদ্দীপকে দিয়ে আছে। দেন দেন এখান থেকে শুধু এই এফ এর মানটা এফ নট এর মান বের করবা, মানে যে এই এফ নট এর মান বের করবা, অ্যান্সার শেষ, মানে শোষণ কম্পাঙ্ক হয়ে গেছে। দেন ফটো ইলেকট্রনের নির্গমন, দেন এখানে বলা হচ্ছে কি উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোর তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা। এক্ষেত্রে দেখো যে প্রথম ক্ষেত্রে মানে দুটার ক্ষেত্রে আলোর তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা, প্রশ্নটা এরকম বলেছে। প্রশ্নটা আর একবার পরে উদ্দীপক যে তিনি পর্যায়ক্রমে এত এবং এই এত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করছে, দেন আর এত তো দেয়াই আছে। দেন এখন বোঝো প্রশ্নটাতে কি বলা হয়েছে, দেখো। দেন দেখো প্রথম ক্ষেত্রে আলোর কম্পাঙ্ক বের করবা, উদ্দীপকে সব ডেটা দেয়া আছে, প্রথম ক্ষেত্রে বের করবা, এত হার্স বের হলো। দেন দ্বিতীয় ক্ষেত্রে বের করবা, দেখবা যে এই প্রথম ক্ষেত্রে সে আলোর তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে যদি এই কার্যাবক্ষ থেকে এই, এক কথা আমি বলি শোনো, প্রথমে যদি কার্যাবক্ষ থেকে আলোর কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে সংঘটিত হবে, আর তাছাড়া হবে না। তবে প্রথম ক্ষেত্রে আহ, এর মান, এই কার্যাবক্ষর মান মানে শোষণ, সরি, এই শোষণ কম্পাঙ্কর মান এই আলোর কম্পাঙ্ক থেকে বেশি, দেন এজন্য আলোর তড়িৎ ক্রিয়া সংঘটিত হলেও কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে আলোর তড়িৎ ক্রিয়া সংঘটিত হয়নি। দেন এক কথা মনে করো কি যে এফ নট এর মান যদি কম্পাঙ্ক থেকে, মানে কম্পাঙ্কর যে মান ওই শোষণ কম্পাঙ্ক থেকে যদি বেশি হয় তাহলে আলোর তড়িৎ ক্রিয়া হবে, আর যদি না হয় তাহলে হবে না। এই প্রশ্নে বলা হয়েছে কি যে নিম্নে একটি ব্যবস্থা দেখানো হলো যেখানে কুলিশ নল থেকে উৎপন্ন এক্স রশ্মি ধাতুর পাশ দিয়ে যাওয়ার সময় এত কোণে বিক্ষিপ্ত হচ্ছে। এখানে এম নট এর মান হলো এত দেওয়া আছে, মানে ইলেকট্রনের ভর দেওয়া আছে, আর প্ল্যাঙ্ক ধ্রুবকটা এত দেওয়াই আছে। দেন এখানে হলো এই এরকমই এই ব্যাখ্যাটাই, মানে এখানে চিত্র এভাবে থাকতে পারে বা এভাবেও থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। কিন্তু এখানে আর একটা জিনিস আছে যে এই যে এখানে 30 কিলোভোল্ট আর একটা জিনিস আছে, আর এখানে প্রশ্নটাতে বলেছে যে প্রশ্ন বলা হয়েছে যে কুলিশ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্য সমান কি, এই এই তরঙ্গ দৈর্ঘ্য মানে হলো ল্যামডার মান, ল্যামডার মান বের করতে হবে। এই ক্ষেত্রে ল্যামডার মান বের করার ক্ষেত্রে দেখো এখানে হলো এম এর মান দেওয়া আছে, প্লাঙ্ক ধ্রুবকের মানও দেওয়া আছে। এক্ষেত্রে বের করতে হবে হলো এত সমান এইচ সি বাই ইভি। এই
ইভির মান, এখানে তো এই ভির মানটা তো দেয়াই আছে, ভির মান। আর এর মান দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে এভাবে দেখো, বিভব পার্থক্যের মান দেওয়া আছে, দেখো বিভব পার্থক্যের মান এত, দেন প্ল্যাঙ্ক ধ্রুবকের মান এত দেওয়া আছে, ফোটনের চার্জ, এই চার্জটা হলো মুখস্থ মান, চার্জ, এই চার্জের মান হলো মুখস্থ, আলোর বেগও মুখস্থ, দেন হলো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। দেন আমি প্রথমে যেভাবে বলছিলাম এভাবেই, এই যে এভাবে, দেন এভাবে করে দিয়ে অ্যান্সার এত আসে, দেন এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার, যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেন এরপরে প্রশ্নে বলা হয়েছে কি যে কবির ও আবির এত বছর বয়সে যথাক্রমে এত বেগে এবং এত বেগে গতিশীল দুটি মহাকাশযানে চড়ে ভ্রমণে গেল। পৃথিবী হিসাবে এত বছর পর তারা পৃথিবীতে ফিরে এলো। দেন এক্ষেত্রে বলেছে যে যাত্রাকাল পৃথিবীর প্রশ্নে, যে যাত্রাকালে পৃথিবীতে উভয়ের ভর যদি এত হয়, এত হলে পৃথিবী হলে গতিশীল অবস্থায় তাদের ভর সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেন দেখো এখানে কি বলা হয়েছে যে তাদের এই গতিশীল অবস্থায় তাদের ভর সমান হবে কিনা প্রশ্নেই বলা হয়েছে। আর এই দেখো এখানে স্থির অবস্থায় ভর দেওয়া আছে, এই যে এখানে দেখো স্থির অবস্থায় ভর, এই যে স্থির অবস্থায় ভর, দেন হলো গিয়ে যে তাদের গতিশীল ভর বের করতে হবে, গতিশীল ভরের ক্ষেত্রে হলো সূত্র হলো m নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই সূত্র দিয়ে। হ্যাঁ, দেন এরকম করতে হবে। দেন আমি বলি যে এইভাবে, এই যে সূত্র আছে এইভাবে দিয়ে, এই প্রথম ক্ষেত্রে তাদের ভর হলো এত দিয়ে আসছিল, এই ভরের মান এখানে এই যে এখানে বসাতে হবে, এই গাড়ি দিতেছে না, এখানে বসাবা। দেন মানে এই ভর তো দুজনের ক্ষেত্রেই সেম, এই ভর দুজনের ক্ষেত্রেই সেম, দেন দুজনের ক্ষেত্রেই সেম ভর বসবে, কবিরের ক্ষেত্রে একবার, আবিরের ক্ষেত্রে একবার, সেম সূত্র দিয়ে তাদের এই এম এর মান, মানে গতিশীল অবস্থায় মান বের হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ভর, মানে গতিশীল অবস্থায় তাদের ভর সমান হবে না, এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নটা বোঝা হয়ে গেলে চলো পরের প্রশ্নে যাবো। এটাই আমাদের আজকে লাস্ট প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো, উদ্দীপকটা ভালো করে পড়ো, যে প্রশ্ন বলা হয়েছে কি যে একটি যুদ্ধ বিমানে চলমান দৈর্ঘ্য এত এবং চলমান ভর এত কেজি দেওয়া আছে, এটি কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এত এমএস গতিশীল অবস্থায় বলা হয়েছে কি যে উদ্দীপকে উল্লিখিত যুদ্ধ বিমানের বেগ, এই দেখো উদ্দীপকের যুদ্ধ বিমানের বেগ যদি অর্ধেক করা হয় তাহলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে। বলা হয়েছে কি, মানে উদ্দীপকটা আবার পড়ো, যে তার
মানে যে বলা হয়েছে যে যুদ্ধ বিমানের ক্ষেত্রে বেগ, এই যে বেগ অর্ধেক করা হয়েছে, মানে এই যে এই বেগ এই বেগ যদি অর্ধেক করা হয় তাহলে এর ভর এর দ্বিগুণ হবে। এর ভর হলো যদি এর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে এর ভর দ্বিগুণ হবে। দেন এখানে তার বেগ অর্ধেক করা হয়েছে, ভর এত ধরে, তারপরে যুদ্ধ বিমানের স্থির ভর হলো এত, মানে তার স্থির ভরটা হলো দ্বিগুণ হয়েছে কিনা এটা হলো প্রমাণ করতে হবে। Then আমরা কি জানি যে m সমান মানে গতিশীল অবস্থায়, এটা তো গতিশীল অবস্থায় ভর, তাহলে হলো কি যে m সমান m0 বাই √1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। তারপর এখানে দিয়ে আছে, দেন এই mটা এর নিচে নিয়ে আসবা, দেন এখানে তো এরকম থাকে, আর এখানে এর ভি স্কোয়ারের মান এবং সি স্কোয়ারের মান বসাবা, ক্যালকুলেশন করবা, তারপরে যেই অনুপাত আসবে এই অনুপাত এই নিচের মানটা পরে এই পাশে নিয়ে যাবা, দেন এই যে এরকম 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 ফরম্যাটে আসবে। দেন তখন বোঝা যাবে যে এর ভর, মানে এখানে তো বোঝা যাচ্ছে যে এর ভর দ্বিগুণ হয় নাই। দেন এর থেকে বোঝা যায় যে এর বেগ এর বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে না। এই পর্যন্তই। যদি তোমাদের কোনো ম্যাথের প্রবলেম থাকে আমারে কমেন্টে জানাও। দেন আজ এই পর্যন্তই।